ওকে স্যার। হ্যাঁ, তো আমরা গতদিন এই ডিএসসির প্রবলেম করে 3 নাম্বার পর্যন্ত দেখছিলাম। এই এখানে যে আমার সিগন্যালটার কথা বলা হয়েছে সেটার আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করছিলাম। তো আমার যতদূর মনে পড়ে যে মিনিমাম ভ্যালু ছিল -7 আর ম্যাক্সিমাম 9। এখন সি নাম্বার বলতে বলতে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল। তো এটুকু আমরা বলছিলাম যে এই টাইপের বাইপোলার সিগন্যাল যেহেতু আর টু আর ডিএসসি ডিল করতে পারে না। কাজী হাসান ইমতিয়াজ, হ্যাঁ দিয়ে দিয়েছি তোমার অ্যাটেন্ডেন্স। আর কার কার প্রবলেম? আজমাইন ইফতিদার। আচ্ছা, আজমাইন ইফতিদার, হ্যাঁ তোমারটা দেওয়া আছে, ঠিক আছে। স্যার, হ্যাঁ, আমারটা স্যার অ্যাটেন্ডেন্স। কে তোমার নাম কি? সাইয়েদ সাদমান আক্তার, সেকশন 7। ফিরোজ সাদমান, হ্যাঁ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ তোমরা এই শীটে ঢুকে একটু দেখো যে কারোটা মিস গেছে কিনা। আপাতত আমরা ক্লাস কন্টিনিউ করি, পরে আমি দেখবো নি চ্যাটে, তারপর একবারে দিয়ে দেবো যাতে মিস গেছে। আচ্ছা, এখন আহ, যেটা বলছিলাম যে আর টু আর ডিএসসি আমাদের বাইপোলার সিগন্যাল নিয়ে যে, মানে বাইপোলার আউটপুট যেহেতু দিতে পারে না, পজিটিভ নেগেটিভ দুইটাই, তো আমরা আহ, যেটা বলছিলাম যে অফসেট সাবট্রাক্ট করতে হবে। আর টু আর ডিএসসি এর মেইন আউটপুট থেকে একটা অফসেট সাবট্রাক্ট করলে আমরা তখন আমাদের ডিজায়ার্ড কোয়ান্টাইজেশন লেভেল গুলো পাবো। তো আমার এই ইনপুট সিগন্যালের এই যে মিনিমাম আর ম্যাক্সিমাম এটা ছিল। হ্যাঁ, তো এইটার করেসপন্ডিং আমি যদি কোয়ান্টাইজেশন লেভেল গুলো বলি, লোয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল আমাদের ছিল -6.5, আর হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেল আমার ছিল 8.5। তারপর আমরা যেটা বলছিলাম যে, আচ্ছা কেউ মনে হয় আনমিউট হয়ে আছে, একটু মিউট করো। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের তাহলে অফসেটের অ্যামাউন্ট যেটা অ্যাড করতে হবে, এটা আমরা বলছিলাম আগের দিন যে 6.5, মানে যেটা চিন্তা করতে হবে যে আমার আর টু আর ডিএসসি আমার কোন রেঞ্জে আমার আউটপুট গুলো দিবে, সেটা হচ্ছে এই এই এটার সাথে 6.5 ভোল্ট অ্যাড করলে যা হয় সেটা। অর্থাৎ আর টু আর ডিএসসি টা থেকে আমি 0 আর ওইদিকে 8.5 প্লাস 6.5, মানে আমাদের 0 থেকে 15 এই রেঞ্জে আমি আউটপুট ভোল্টেজ গুলো পাবো। মানে আমাদের আহ, এখানে 4 বিট ছিল, তো 4টা 0-র জন্য আউটপুট হবে 0, আর 4টা 1-এর জন্য আউটপুট হবে আমার 15। এরপর আমাদের আহ, ইয়ে যেটা করতে হবে যে ওই অফসেটটা বিয়োগ করতে হবে। এই যে যে অফসেটটা অ্যাড হওয়া অবস্থায় আমি আউটপুট গুলো পাচ্ছি, সেটাই আমার ওই 4 বিটের ডিএসসি থেকে আমার মানে বিয়োগ করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার অ্যাটেন্ডেন্স নেওয়া কি শেষ? আমার মানে লিংক ওপেন হচ্ছিল না। হ্যাঁ শেষ, অ্যাটেন্ডেন্স নাও তো শেষ। তোমার নাম কি? আমার নাম স্যার আরাফি প্রাপ্য। আরাফি প্রাপ্য। তুমি গত 2 ক্লাসে আসো না? হ্যাঁ স্যার, আমি একটু অসুস্থ। আচ্ছা, আজকের মতো প্রেজেন্ট দিলাম, এরপরে লেট, মানে পরে জয়েন করলে কিন্তু লেট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি অনেক আগেই জয়েন দেওয়ার চেষ্টা করতেছিলাম স্যার, মানে আচ্ছা জয়েন ঠিক আছে। হচ্ছিল না। তো আমরা যেটা বলছিলাম যে তাহলে 6.5 ভোল্টের অফসেটটা সাবট্রাক্ট আমরা কিভাবে করব, এটাও আমরা হালকা হিন্ট দিয়েছিলাম যে এখানেও আমরা একটা ইনভার্টিং অ্যাডার ইউজ করব। এই কাজটা আমরা ডুয়াল স্লোপ এডিসি তেও করছিলাম। সেখানে যেটা করা হয়েছিল যে অফসেট যোগ করা লাগছিল, বাট এখানে যেহেতু বিয়োগ, সো অফসেটের আগে একটা আমরা মাইনাস দেখতে পাচ্ছি, -6.5 ভোল্ট অ্যাড করা হচ্ছে, বা অর্থাৎ কি বিয়োগ করা হচ্ছে। এখন এই যে আমার ইনভার্টিং অ্যাডাপ্টার এই আউটপুটটা, এটা আমি ভি নট দিয়ে লিখছি। আর 4 বিট যে আর টু আর ডিএসসি সেটার আউটপুট ধরো ভি নট ড্যাশ। তাহলে আমি যদি ইনভার্টিং অ্যাডারের ফর্মুলা ইউজ করে ভি নট কে এখানে এক্সপ্রেস করি,
এটা কি আসবে? প্রথমত ইনভার্টিং অ্যাডারের কারণে একটা মাইনাস আসবে। তারপরে আমার একটা ইনপুট হচ্ছে আর টু আর ডিএসসি এর যে ভি নট ড্যাশ সেটা, তাহলে ভি নট ড্যাশ ইন্টু দুইটা রেজিস্ট্যান্সই তো আমাদের এখানে ওয়ান, আর এফ আর আর সবই ওয়ান। তারপরে আমার আরেকটা ইনপুট হচ্ছে -6.5 ইন্টু আমার 1/1 আবার। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে সামনে একটা মাইনাস থাকছে, ওইদিকে ভি নট ড্যাশ মাইনাস তোমার 6.5 থাকছে। তো এইটা তো আমার যেইটা আমাদের এক্সপেক্টেড সেইটার ইনভার্টেড আউটপুট না, এই যে সামনে মাইনাসটার কারণে আমাদের তো ডিজায়ার্ড আউটপুট ছিল এই যে এইটা, যে আর টু আর ডিএসসি এর আউটপুট ভোল্টেজ গুলো থেকে 6.5 বিয়োগ করাটা পাবো। সো এই ইনভার্টেড জিনিসটা আমরা এখন তাহলে কিভাবে ডিল করতে পারি, যে এটা কিভাবে ঠিক করা যায়? কেউ একজন বলো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তার শোনা যায়। আহ, আচ্ছা, বোঝা গেছে আমার কোশ্চেনটা, যে আমাদের দরকার ছিল এই যে আহ, মানে আর টু আর ডিএসসি টা এই 3 ভোল্ট এই রেঞ্জে আমার আউটপুট গুলো দিবে, সেইটার সবগুলো থেকে আমার 6.5 ভোল্ট বিয়োগ করা। তাহলে আমার আর টু আর ডিএসসি এর আউটপুট যদি ভিনট ড্যাশ হয়, আমার লাগবে ভিনট ড্যাশ -6.5। কিন্তু আমি তো পাচ্ছি এই ইনভার্টিং অ্যাডারটা থেকে ভিনট ড্যাশ -6.5 এর আগে আবার একটা মাইনাস চলে আসছে। তাহলে এই মাইনাসটা কিভাবে দূর করা যায়? কেউ এই এই জিনিসটা ধরতে পারছো না? খুবই সিম্পল জিনিস। তুমি একটা নেগেটিভ আউটপুট পাচ্ছো একটা ইয়ে যে কোনো কিছু থেকে, তাহলে সেইটার নেগেটিভ ব্যাপারটা দূর কিভাবে করা যায়? আরেকটা আমরা যদি ইনভার্টার এখানে লাগাই, হ্যাঁ, এই ভিনটটা যদি আমি আরেকটা ইনভার্টারে পাস করি, তাহলে সেইখান থেকে আমার কি এই ওইটা আবার এই মাইনাসটা আবার মাইনাস হয়ে কি হয়ে যাবে? ভিনট। তাহলে এটা তখন পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো আমি বললাম, তোমরা তোমরা কেউ রেসপন্স করো না কেন? এটা তো খুবই সিম্পল একটা জিনিস, এত জটিল জটিল ম্যাথ আমরা করলাম এতদিন। আচ্ছা, এইটা একটা ওয়ে তো আছে, বাট এখানে আমাদের সমস্যা কি, এই যে আরেকটা যে ইনভার্টার সেটাও হবে, বা আমার ওই ইনভার্টিং অ্যাডারই জাস্ট একটা ইনপুট আর কি, সোজা কথা। সো অপেম তো আমাদের এক্সপেন্সিভ, সো এটা যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে আমার আরেকটা ওয়ে যেটা আছে, যে ভিনট ড্যাশ যেটা সরি মানে ভিনট যেটা আসলো সেটার পোলারিটিটা কি, এখানে প্লাস আর এখানে ধরো আমার গ্রাউন্ড আছে সেইখানে কি মাইনাস, তাই না? এই পোলারিটিতেই আমি ভিনটটা পাচ্ছি এখানে আউটপুটে। তাহলে আমি এই ভিনটটা পরে যেখানে ইউজ করব, হ্যাঁ, যেটাতেই হোক, সেখানে আমার লাগবে এটার উল্টাটা। তাহলে আমি সেইখানে ধরো এই মানে যেখানে এই ভোল্টেজটা ইউজ করতে হবে, সেইটার প্লাসটা আমি এই ভোল্টেজের মাইনাসে কানেক্ট করলাম, আর সেইটার মাইনাসটা এই ভোল্টেজের আমার প্লাসে কানেক্ট করলাম, অর্থাৎ উল্টা ভাবে আমার আউটপুটটা লাগালাম ওইখানে। তাহলেই জিনিসটা উল্টিয়ে যাবে না? তখন তো আর ইনভার্টার ইউজ করা লাগছে না। এটা বোঝা গেছে সবার? জি স্যার, উল্টা কানেকশন নিলে। হ্যাঁ। সো আমার আহ, এখানে তোমার যদি এক্সপেন্সিভ মেজার ইউজ না করতে চাও, তাহলে এই জাস্ট এটা করলেই চলে। সো আমি আমার বইয়ে ওইটাই লিখছি, যে ইনভার্টার ছাড়াও এই যে এইভাবে উল্টা ভাবে আউটপুটটা নিলেই কাজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আর কি আর টু আর ডিএসসির ক্ষেত্রে আমাদের অফসেট এর ব্যাপারটা, যে আমরা কিভাবে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টাইজেশন লেভেল যেগুলো ছিল সেগুলো আবার ব্যাক পাবো, যে পরিমাণ অফসেট আমার এখানে অ্যাসোসিয়েটেড আছে ওইটা বিয়োগ করে দিতে হবে, তারপর উল্টা আউটপুট অথবা ইনভার্টার দিয়ে আমার কি কারেক্ট পোলারিটির আউটপুটটা পেতে হবে। আচ্ছা, এখন আহ, এটা গেল। এরপরে আমরা এই আরেকটা নতুন ম্যাথ আমি গতদিন অ্যাড করছি, এই কালকে আর কি। তো ওইটা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। তো বলছে যে একজন সেন্ডার, তার কাছে একটা অ্যানালগ সিগন্যাল আছে 3.5 প্লাস 4 cos ωt। তো এটাকে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই, তারপর সেটা একটা রিসিভারের কাছে ট্রান্সমিট করতে চাই। সেই রিসিভার ওই সিগন্যালটা পাওয়ার পরে আবার সে কি টাইপের সিগন্যাল পাবে? ডিজিটাল সিগন্যাল পাবে।
তাহলে সেই ডিজিটাল সিগন্যালটাকে সে আবার অ্যানালগে ব্যাক কনভার্ট করতে চাচ্ছে ডিএসসি দিয়ে। তো তার কাছে আছে আমার একটা 3 বিটের R2R ডিএসসি, যে R2R ডিএসসির জন্য আমার RFRR সমান এবং 2 কিলো ওহম বলে দিয়েছে। সো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আমার সেন্ডার, তার কাছে একটা সিগন্যাল আছে 3.5 প্লাস 4 cos ωt। এইটা সে আগে কি করবে, এডিসি করবে, দিয়ে ডিজিটাল সিগন্যাল বানাবে সেইটা। এরপরে আবার ডিএসি কনভার্ট করবে। হ্যাঁ মানে রিসিভারকে পাঠাবে, রিসিভার ওইটাকে ডিএসি করবে, ডিএসি করে আবার অ্যানালগে কনভার্ট করবে, মানে পুরো একটা কমিউনিকেশন সিস্টেম এখানে তারা ডেভেলপ করে করে রাখছে। এখন এ নাম্বারে আমার যেটা জানতে চাইছে যে ওই রিসিভারের যে আমার R2R ডিএসি সেইটার আমার রেফারেন্স ভোল্টেজ কত হবে। এডিসি আমার সেন্ডারের এডিসি না কিন্তু, সরি এটা চলে গেল। হ্যাঁ মানে আমার রিসিভারের R2R ডিএসি রেফারেন্স ভোল্টেজ জানতে চাইছে। এখন আমরা এটা গত দিনে যে ওই প্রবলেমটা করছিলাম সেখানে তো কিছুটা এটা সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে যে আমার রেফারেন্স ভোল্টেজ তো আমার ডাইরেক্ট কি থেকে পাওয়া যায় না, মানে ডিজিটাল বিট স্ট্রিম গুলো থেকে তো, বিট স্ট্রিম দেখে তো আইডিয়া করার সুযোগ নেই। আমার যেটা জানা লাগবে সেন্ডার সাইডের কোয়ান্টাইজেশন স্কিমটা, বা আমার অ্যাকচুয়াল যে অ্যানালগ সিগন্যাল ছিল সেগুলো ইউজ করে ওই কোয়ান্টাইজেশন লেভেল গুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তারপর আমরা কি করি যে ওই বাইনারি ওয়েটেড ডিএসসি হলে ট্রিপল, মানে ধরো সবগুলা বিট 1 আর সবগুলা বিট 0, এই দুই কেসের থেকে আমি দুইটা রেফারেন্স ভোল্টেজ পাই। বাট আমাদের R2R ডিএসসি তে তো একটাই রেফারেন্স ভোল্টেজ। তো এইটার কেসে আমরা জাস্ট ওই যে কি সবগুলা 1 যখন সেটার সাথে অ্যাসোসিয়েটেড কোয়ান্টাইজেশন লেভেলটা আমরা আমাদের জানা লাগে, ওইটা ইউজ করে আমরা আউটপুট ভোল্টেজের ফর্মুলা থেকে রেফারেন্স ভোল্টেজটা বের করি। তাহলে আমার সোজা কথা এই রেফারেন্স ভোল্টেজ বের করার জন্য যেটা লাগবে, এখানে তো আমার 3 বিট, সো 111 এর জন্য যে আউটপুট ভোল্টেজ ডিএসির বা আমার 111 এর সাথে অ্যাসোসিয়েটেড যে কোয়ান্টাইজেশন লেভেল, সেটাই তো আমার এই ডিএসিরও আউটপুট হতে হবে। হ্যাঁ তাহলে সেই ভোল্টেজটা সম্পর্কে আইডিয়া লাগবে, তাহলে এইটা লাগবে। তো এইটা আমার কি বলা হচ্ছে যে আমার ওই ইনপুট সাইডে যে কোয়ান্টাইজেশন স্কিম সেটার ওই হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলটা। তো ইনপুট সাইডে আমার অ্যানালগ সিগন্যাল কত ইউজ হয়েছে, এই 3.5 প্লাস 4 cos ωt। তাহলে আগে আমার এইটার কি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা আইডেন্টিফাই করা লাগবে না, যে আমি সেখান থেকে কোয়ান্টাইজেশন স্কিমটা বানাবো, তারপর হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলটা সেখান থেকে আমি পাবো। তো এই 3.5 প্লাস 4 cos ωt এই সিগন্যালটার আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম, মানে এখানে সিগন্যালটার ভ্যালু ভ্যারি করে কেন বলতো। আমার 3.5 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমার চেঞ্জটা হয় কি এই কোসাইন পার্টটার জন্য না, যে 4 cos ωt এটাই তো আমার কি চেঞ্জ হতে থাকে টাইমের সাথে সাথে। তাহলে এই 4 cos ωt এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত বলো। একটা কোসাইন ওয়েভের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হয়, এটাও কি কারো মনে নাই? স্যার 1 থেকে 0 কোসাইনের। কোসাইন 1 থেকে 0? কেন কোসাইন নেগেটিভ হতে পারে 1 না? থেকে -1 স্যার। হ্যাঁ 1 1 থেকে থেকে মাইনাস। -1, হ্যাঁ সেটা তো কোসাইনের। কিন্তু এখানে তো শুধু কোসাইন নাই, 4 cos সামথিং আছে, তাহলে এখানে এই পুরাটার ম্যাক্সিমাম মিনিমাম কত হবে? হ্যাঁ শুধু cos ωt, এটার ম্যাক্সিমাম মিনিমাম বা আমার ভ্যালুর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। তার আগে যদি একটা 4 থাকে, পুরা জিনিসটার আগে 4 গুণ চিন্তা করো, তাহলে তাহলে আমার -4 থেকে 4। হ্যাঁ। সো এটা তো অ্যাসাইনমেন্টে এই টাইপের সিগন্যাল দিয়ে রাখছি, এটা তো অ্যাসাইনমেন্ট করে করলে জানা উচিত এটা। যাই হোক, -4 to 4 হচ্ছে তাহলে আমার এই ভ্যারিং পার্টটার রেঞ্জ, কিন্তু আমার তো লাগবে টোটালটার। তো এই 3.5 তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার সিগন্যালের ম্যাক্সিমাম হবে যখন আমার কোসাইন পার্টটা ম্যাক্সিমাম, তাহলে সেটা কত 3.5 প্লাস 4 বা আমার 7.5। 7.5। হ্যাঁ আর মিনিমাম হবে আমার 3.5, আমার -4 ইকুয়াল হচ্ছে -0.5। তাহলে আমার অ্যানালগ ইনপুট সাইডে অ্যানালগ সিগন্যালের রেঞ্জটা যেটা দাঁড়ালো -0.5 থেকে 7.5। ওকে, তো এটা তো হচ্ছে সিগন্যালের মিনিমাম আর ম্যাক্সিমাম, নট কোয়ান্টাইজেশন লেভেলস। এটাকে আমার কি 3 বিটের কোয়ান্টাইজেশন স্কিম
বানিয়ে সেখান থেকে লেভেল গুলো বের করতে হবে। তাহলে আমার স্টেপ সাইজ কত, 7.5 মাইনাস কত, -0.5 বাই 2 পাওয়ার 3 বা 8, তাই না? সিগন্যাল ম্যাক্সিমাম মাইনাস সিগন্যাল মিনিমাম বাই 2 পাওয়ার n, এটা ওই আবার 1 ভোল্টই আসে। তাহলে আমার প্রথম কোয়ান্টাইজেশন লেভেলটা কি হচ্ছে, -0.5, তারপরে কত আমার 0.5, মানে এখানে তো ডিএসি, সো আমার মিড রেট চিন্তা করারই দরকার নাই। মিড রাইজ দিয়ে আমরা যদি দেখি তাহলে -0.5 থেকে 0.5, তারপর এটা 0.5 থেকে 1.5। তো আমার তো আর ওগুলো লাগবে না, আমার লাগবে হাইয়েস্ট কোয়ান্টাইজেশন ইন্টারভালটা। তো হাইয়েস্ট কোয়ান্টাইজেশন ইন্টারভাল কি হবে, আপার বাউন্ডারি হবে সিগন্যালের ম্যাক্সিমাম, আর তার চেয়ে কি স্টেপ সাইজ কম, তাহলে আমার কত 6.5। এটুকু বোঝা গেছে? জি স্যার, একটু বুঝাই। এটা তো এগুলো তো ইন্টারভাল, আমরা তো লেভেল এখনো লিখিনি। তাহলে এটা যে লোয়েস্ট ইন্টারভালটার জন্য যে লেভেল সেটা কত, আমার সরি 1 না 0 হচ্ছে মিড পয়েন্ট, 0 ভোল্ট। আর এইটা মিড পয়েন্ট কি হচ্ছে, 7 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের 111 এর জন্য আউটপুট ভোল্টেজ কত হতে হবে, এই যে হাইয়েস্ট কোয়ান্টাইজেশন লেভেলটা বা আমার 7 ভোল্ট হতে হবে। তাহলে আমরা এটা এই যে এইটার ভ্যালু সমান কি লিখতে পারি, 7 লিখতে পারি। এবং সেটার ফর্মুলা কি ছিল, এই যে আমার 111 এর জন্য আউটপুট ভোল্টেজের ফর্মুলা আর টু আর ডিএসির ক্ষেত্রে কি ছিল, RF বাই 2R, আর ওইদিকে আমার ভি রেফারেন্স ইনটু আমার সব বিটি যেহেতু এখন 1, তাহলে 1 প্লাস হাফ প্লাস কত 1/4 পর্যন্ত যাবে, তাই না? এখন আমার এখানে তো কন্ডিশন দেওয়া ছিল যে কি RF ইকুয়াল টু আর, 2 কিলো ওহম হোক আর 10 কিলো ওহম হোক, এখানে যে ইকুয়াল এটাই ম্যাটার করে। তাহলে আমি তাদেরকে কি এখানে হটাই দিতে পারি, জাস্ট 1 লিখে দিতে পারি উপরে। তাহলে আমার এখানে সব ভ্যালুই জানা, জাস্ট এইটা আননোন। তাহলে এই যে 7 ইকুয়াল টু আমার এই জিনিসটা, এটা থেকে আমি কি রেফারেন্স ভোল্টেজের ভ্যালু পাবো না, এবং সেটা দেখবা আসে আমার 8, 8 আসছে। হ্যাঁ 8 ভোল্ট আসে। ওকে, যে ওই ডিএসিটা থেকে যদি আমার কোনো একটা স্পেসিফিক ইনপুটের জন্য আমার আউটপুট ভোল্টেজ দেখা গেছে 3 ভোল্ট আসে, তো আমার ইনপুট স্যাম্পল সিগন্যালের কোন পসিবল ভ্যালুর জন্য এটা হতে পারে, মানে এখানে আমাদের ব্যাক ট্র্যাক করা লাগবে। আমাকে এবার ডিএসির আউটপুট ভোল্টেজ বলে দিয়েছে, হ্যাঁ, এবং সেইখান থেকে আমার ওই সেন্ডারের সাইডের আমার অ্যানালগ সিগন্যালটা, ইনপুট যে অ্যানালগ সিগন্যালটা সেটার ভ্যালু কিরকম হওয়ার কারণে আমার রিসিভার তার ডিএসি এন্ডে 3 ভোল্ট পাচ্ছে, সেইটা আমার বের করতে বলছে। সো আমার প্রথমে এক লাফে ব্যাক ট্র্যাক করাটা প্রথমে একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তারপর হলো 3 ভোল্ট কি, আমার অবশ্যই এই যে কোয়ান্টাইজেশন স্কিমটা আমরা এখানে আহ, আহ, মানে আইডেন্টিফাই করলাম, এইটার কোনো না কোনো একটা লেভেল, তাই না? সো আমার ওই কোয়ান্টাইজেশন লেভেলটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কত নাম্বার, এটার সাথে অ্যাসোসিয়েটেড ইনকোডিংটাই আমার কি হবে, রিসিভারের সাইডের আমার কি ডিজিটাল ইনপুটটা। মানে ধরো এই 7 ভোল্ট যদি আউটপুট হতো ডিএসসি থেকে, তাহলে আমি কি ওইটা দেখে বলতে পারতাম না যে ও তাহলে ইনপুট ছিল আমার 111, বা আমার 0 ভোল্ট যদি আউটপুট হতো আমি ওটা দেখে বলতে পারতাম যে 000 ছিল আমার ইনপুট রিসিভার সাইডে আর কি। হ্যাঁ, তো তাহলে এরকম ভাবে 3 ভোল্টও কি একটা ডিজিটাল ইনপুটের জন্যই তো প্রডিউস হয়েছে, তো সেই ইনপুটটা আমি কি এই কোয়ান্টাইজেশন লেভেল এর সাথে যে এনকোডিং এর সম্পর্কটা সেটা দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ আমরা তো এরকম কোনো ফর্মুলা শিখিনি যে আমার আউটপুট ভোল্টেজ থেকে আমার ওই ইনপুট বাইনারিটা পাওয়া যাবে, এরকম কিন্তু কোনো ফর্মুলা নাই। এই কোয়ান্টাইজেশন স্কিমটা থেকেই এটা ম্যাপিং করতে হয়। তাহলে 0 ভোল্টের পরে আমার কি স্টেপ সাইজ এখানে 1 ভোল্ট, তাহলে পরের লেভেলটা কি ছিল 1 ভোল্ট, তারপর এটা 2 ভোল্ট, তারপর এটা 3 ভোল্ট। তাহলে এই বাইনারিটা কত 0 0 1, তারপর এটা আমার 0 1 0, তারপর এটা আমার কত 0 1 1। হ্যাঁ, তাহলে আমার 0 1 1 এই ভোল্ট ইনপুটটার জন্য আমার কি আর টু আর ডিএসির আউটপুটে 3 ভোল্ট পাওয়ার কথা। এখন সেটা তো ডিএসসি সাইডের ইনপুট, কিন্তু আমার তো চাইছে আমার অ্যানালগ সিগন্যালের যে তোমার কি বলবো কোন ইনপুটের জন্য আমার এটা হতে পারে। সো অ্যানালগ সিগনালে আমার এখানে যেটা মানে বের করতে হবে যে এই ইনকোডেড ভ্যালুটা এইটা আমার কোন কোয়ান্টাইজেশন ইন্টারভালের সাথে অ্যাসোসিয়েটেড। তো আমার এই এটা কত নাম্বার ইন্টারভাল, 4 নাম্বার, প্রথমটা তো আমার এটা ছিল। তাহলে এভাবে আমরা যদি আগাতে থাকি তারপরেরটা কি স্টেপ সাইজ হচ্ছে, দিয়ে করতে পারবো আর কি। হ্যাঁ স্টেপ সাইজ দিয়েও করা যাবে, বাট ইন্টারভাল লাগবে, তাই না? আমার তো এখানে একটা ভ্যালু হবে না, অ্যানালগ সিগন্যাল এক একটা ইন্টারভালের মধ্যে যে কোনো ভ্যালু নিলেই আমার কি আউটপুট তো এই যে এই লেভেল গুলো বা ইনকোডিং গুলো আসে। সো আমার ওই রেঞ্জটা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সো আমার এখানে আহ, যদি আমি বলি যে দ্বিতীয় কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালটা কত হবে,
0.5 থেকে 1.5, তারপরেরটা কত হবে আমার 1.5 থেকে আমার 2.5, এটা থার্ড নাম্বার, আমাদের ফোর্থ ইন্টারভালটা লাগবে কত 2.5 থেকে 2.5, 2.5. হ্যাঁ। সো তোমার এত কিছু করা লাগতো না, তুমি যদি একটু স্মার্ট হও তুমি জানো যে 3 ভোল্ট এটা হচ্ছে আমার কি ওই কোয়ান্টাইজেশন ইন্টারভালটার লেভেলের ভ্যালু, তাহলে আমার কি ওর চেয়ে স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ কম হবে লোয়ার বাউন্ডারি, এই যে আর 2.5, অর্ধেক বেশি হবে। বেশি হবে আমার হ্যাঁ আপার বাউন্ডারি। এই তো, তো এত ওই গুনে গুনে যাওয়া লাগতো না আর কি, সোজা কথা। তো যাই হোক একভাবে বের করলেই হলো। তাহলে আমার অ্যানালগ সিগন্যালটার ভ্যালু এই 2.5 থেকে আমার 3.5 এর মধ্যে, অবশ্যই 3.5 এখানে ইনক্লুসিভ না, যাই হোক আমার এর মধ্যে যে কোনো ভ্যালু হলেই আমার এই ডিএসসি সাইডে 3 ভোল্ট আউটপুট পাওয়া পসিবল। আচ্ছা আমি একটু এটার সলিউশনে বইয়ে মানে ওই ইনকোডেড কোন ইনকোডিং এর জন্য এই আউটপুট আসা পসিবল ওই পর্যন্ত রেখে দিছি, পরেরটা আই গেস ভুলে গেছি আমি টাইপ করতে, ওইটা আমি অ্যাড করে দিব। বাট এটাও কিন্তু চাইতে পারতো যে আমার ডিএসসি সাইডে 3 ভোল্ট আউটপুট কোন ডিজিটাল ইনপুটের জন্য পাওয়া যাচ্ছে, সো ওইটা তখন কি, তখন অ্যান্সার হতো এই যে 011 এইটা। সো এটাও চাইতে পারে, আবার একদম অ্যানালগ সিগন্যালের রেঞ্জটাও চাইতে পারে, দুইটাই কিন্তু পারা যাবে, জাস্ট এই কোয়ান্টাইজেশন স্কিমের ম্যাপিংটা করে নিতে হবে। এটুকু বুঝা গেছে সবার? Yes, জি sir. স্যার। ওকে নাইস। তাহলে আমরা এবার সি নাম্বারে যাই। আচ্ছা এটা আসলে আমরা অলরেডি করে ফেলছি, ক্যালকুলেট দি স্টেপ সাইজ অফ দা ডিএসসি। তো এটা তুমি আলাদা করে মানে ফর্মুলা দিয়ে এখানে সি নাম্বারে বের করতেও পারো, আবার বি এ বি তে অনেক এই স্টেপ সাইজ ইউজ হয়ে গেছে অলরেডি, সো ওখান থেকে তুমি জাস্ট লিখে দিতে পারো যে এ বি থেকে বাই স্টেপ সাইজ 1 ভোল্ট, যেটা ইচ্ছা। আর স্টেপ সাইজের ফর্মুলা আর টু আর ডিএসসির জন্য তো আমরা জানি কি, ওই যে আমার এলএসবি ভোল্টেজটা সমান হয়, সো 001 ভোল্টেজের ভ্যালু যেটা সেটাই আমার কি আমার স্টেপ সাইজ, আচ্ছা মানে ডেল্টা আর কি। সো ওইটা আমার কত হবে আর এফ বাই আমার 2 আর, আর এদিকে রেফারেন্স ভোল্টেজ প্রথম 2 বিট তো 0, সো থার্ড বিট হচ্ছে আমার 1/4 আসে ফ্র্যাকশন ওইটার। সো এই যে আমার নিচে মানে এই তো এটাই হচ্ছে আর কি আমার আর টু আর ডিএসসি স্টেপ সাইজের ফর্মুলা 3 বিটের জন্য। সো এটা দিয়েও বের করতে পারতা, বাট আগেই তো বের হয়ে গেছে, সো ডাইরেক্ট লিখে দিলেই হবে, আবার এটা নতুন করে দেখানোর কিছু নাই। তাহলে এই ছিল আমাদের ডিএসসির এই লাস্ট প্রবলেম যেটা আমি অ্যাড করছি কালকে। আমরা জাস্ট আরেকটা ম্যাথ দেখে আজকে শেষ করে দিব, আমাদের ক্লাস লেন্দি করবো না, শুক্রবারের ক্লাস। আমরা এডিসি তে জাস্ট আরেকটা প্রবলেম অ্যাড করছি। আহ, এটাও হচ্ছে ধরো অ্যাসাইনমেন্ট বা কুইজে হেল্প হবে, এই জন্য যদি অ্যাসাইনমেন্টে হেল্প না হয় তাহলে কুইজে হেল্প হইতে পারে, তাই না? বাকিটা বুঝে নাও। এখন দেখি আমাদের কি কি এখানে আমরা শিখি এই নতুন ম্যাথটা থেকে। আহ যেটা হচ্ছে বলছে যে একটা 8 বিটের ডুয়াল স্লোপ এডিসি কনসিডার করতে বলছে, যেটার ম্যাক্সিমাম কনভার্সন টাইম বলছে 512 মাইক্রোসেকেন্ড। ওকে, দিয়ে আমার এই নাম্বারে যেটা বলছে ক্লক ফ্রিকোয়েন্সি বের করতে। তাহলে আমার আহ ইয়ে ম্যাক্সিমাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ফর্মুলা আমরা শিখছি না, বা কিভাবে এটা বের করতে হয়, কি ছিল 1/2T1 না, এফ এস ম্যাক্স, এটা ফর্মুলা বক্সেও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের T1 এর ফর্মুলা আমরা জানি। হ্যাঁ মানে আমাদের এখানে তো এফসিএল কে বের করতে হবে যেখানে এইটা দেওয়া আছে। সো আগে আমার কি T1 তো এখানে আমার মানে দেওয়া নাই, আমার বা T1 লাগবেও না, আমার লাগবে হচ্ছে তোমার এফসিএল কে। সো আমি ডাইরেক্ট এফসিএল কে সাথে এফএস ম্যাক্স এর রিলেশনটা নিয়ে আনি। সেটা কি ছিল, মানে T1 এর ভ্যালু ছিল আমার 2 পাওয়ার n, 2 পাওয়ার n বাই আমার কত এফসিএল কে, তাই না? সো 2 পাওয়ার n এর n তো জানি 8 বিট, তো এই এফসিএল কেটা উপরে চলে আসবে এবং আমার মানে সোজা কথা এখান থেকে এরপর আমি এফসিএল কেটা বের করতে পারবো। তাহলে যেটা দাঁড়ায় এফএস ম্যাক্স, ও সরি, আচ্ছা আমি ভাবছি যে এই এফএস ম্যাক্স দেওয়া আছে, না এফএস ম্যাক্স দেওয়া নাই, মানে 2T1ই দেওয়া ছিল। আচ্ছা একটু আমি ভুল লিখে ফেলছি, সরি। আচ্ছা তাহলে আমরা ইকুয়েশনটা তাহলে আরো সহজ, মানে উল্টা ভাবে ভাবার কিছু থাকলো না। 2T1 দেওয়া আছে আর কি 512 ইন্টু 10⁻⁻6 মাইক্রোর কারণে। আচ্ছা তাহলে এখানে আমরা T1 এর ফর্মুলাটা বসাই, 2 পাওয়ার n বাই আমার এফ সিএল কে। ওকে, হ্যাঁ তাহলে এটা সমান আমার 512 ইন্টু 10⁻⁻6। তো তুমি n এর ভ্যালু বসাই দাও এখানে, কত আসে 2 পাওয়ার 8, তো 2 পাওয়ার 8 ইন্টু 2 এটাও 512 হয়। তাহলে আমার 512 আর এই যে এটা কাটাকাটি যায়, তাহলে 1/FCL কে হচ্ছে 10⁻⁻6, তাহলে এফসিএল কে কত 10⁻6। 10 power 6. হ্যাঁ সো 1 মেগাহার্টজ আর কি সোজা কথা, ঠিক আছে? তাহলে এই যে এফসিএল কে বের হয়ে গেল। বি নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। বলছে
ফাইন দি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, ওই যে মানে তখন যেটা লিখতে নিছিলাম, তো এটার ফর্মুলা তো আমরা কি জানি, 1/2T1, তাই না? হ্যাঁ, তো এইখানে 2T1 দেওয়াই আছে, এটা তো আরো সহজ। আমার জাস্ট কত 512 ইন্টু 10⁻⁻6 যা আসে তাই, আমরা আর এটা বের করে দেখাচ্ছি না। এবার আমাদের সি নাম্বারে আমরা আসি। বলছে ফাইন্ড দি কনভার্সন টাইম ফর দি আউটপুট, এই মানে ডুয়াল স্লোপ এডিসির যে বাইনারি আউটপুটটা সেটা দেওয়া আছে, এবং এটার জন্য আমার ওই টোটাল কনভার্সন টাইমটা বের করতে বলছে। তো টোটাল কনভার্সন টাইম যে কোনো একটা স্পেসিফিক স্যাম্পলের জন্য আমার কত, T1 প্লাস ওইটার জন্য যে T2, তাই না? তাহলে এখানে আমার T1টা তো ফিক্সড সবার জন্য, জাস্ট T2 কে ভ্যারি করে, তাই না? তাহলে আমার T1 কই থেকে বের হবে, ওই যে 2T1 দেওয়া আছে, 2T1 যদি 512 হয় তাহলে আমার T1 কত, 256 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, মাইক্রোসেকেন্ডে এই জিনিসটা রাখি। T2 এখন বের করা লাগবে এই ইনপুটের এই আউটপুটের জন্য। তাহলে T2 আমরা কোন ফর্মুলাটা এখানে ইউজ করতে পারি? মানে এখানে তো আমার ইনপুট ভোল্টেজের ভ্যালু দেওয়া নাই, আউটপুট বাইনারিটা দেওয়া আছে। তো আউটপুট বাইনারি থেকে আমি যদি ডেসিমালে নিতে পারি না, মানে আমার বাইনারি থাকা অবস্থায় তো আমি ফর্মুলাই বসাতে পারি না। তো এটা তুমি যদি ডেসিমাল করো আসে 182। এখন ওই যে আমি বলছিলাম যে মানে আমরা যদি এই কনভেনশন ফলো করি যে আমার কাউন্টারটা ডেসিমাল ভ্যালু 0 থেকে আমার 2n-1 শো করবে, তাহলে তো এই 182 শো করছে যেটা আমার, সেটার চেয়ে কত এক বেশি কাউন্ট করছে, মানে কি 183 বার কাউন্ট করছে। এটুকু বোঝা গেছে? আর এই পার্টটা একটু রিপিট করা যাবে? মানে আমরা আউটপুটে পাচ্ছি এই বাইনারি, সেটার ডেসিমাল হলো 182। এখন তোমার কাউন্টার যদি এরকম হয় যে সে আউটপুটের যে ডেসিমালটা সেটা এই কনভেনশন ফলো করছে, যে 0 থেকে 2n-1 শো করছে, তাহলে তো আমার এখানে 182 যেটা শো হচ্ছে সেটা আমার কি ওই T2 ফেজে যতবার কাউন্ট করছে কাউন্টারটা তার চেয়ে এক কম। যদি আমার 1 থেকে 2n শো করতো তাহলে আমার কি মিলে যেত। হ্যাঁ, এটাও তুমি চিন্তা করতে পারো, কারণ আমি কোশ্চেনে তো কিছু বলে দিই নাই। হ্যাঁ, তো যার যেটা ইচ্ছে, এটা তো আমরা বারবার বলছি ডুয়াল স্লোপের এই এই টাইপের কেসের জন্য, যে যেটা যে কনভেনশন ফলো করবে দুইটাই কারেক্ট। সো এই কনভেনশন ফলো করলে এটা 182 রাখলেই হয়। আর তুমি যদি এটা ফলো করো যে না, তুমি ধরে নিচ্ছ যে আমার এই যে এক কম কাউন্ট, মানে কম শো করছে, তাহলে আমার কাউন্ট করছে অ্যাকচুয়ালি কত, 183 বার, দুইটাই কারেক্ট। তো আমরা ধরো এই বামেরটা ফলো করলাম। হ্যাঁ, তাহলে আমার T2 ফেজে ক্লকটা কতবার কাউন্ট করছে, 183 বার। 83। হ্যাঁ, ওর 182, দুইটাই কারেক্ট। এখন এটুকু বুঝতে পারছো? জি। হ্যাঁ, এই কাউন্ট ভ্যালুটা আমার কেন লাগবে, কারণ আমার T2 এর ফর্মুলা ওই কাউন্টের সাপেক্ষে ছিল কি, যে কাউন্টের ভ্যালু আমি যদি m বলি তাহলে m বাই আমার 2n ইন্টু আমার হচ্ছে কত, আহ তোমার T1, তাই না? তাহলে এখানে আমার কি বসবে, 183 বা 182 যেটা ইচ্ছা, বাই আমার 256 ইন্টু কত, T1 কত, 256 200। মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, তাহলে T2 যেটা হচ্ছে 183 বা 182 আমার মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, তো তোমার এখানে আমার তাহলে আমার টোটাল কনভার্সন টাইম কি, ওই যে 438 বা 439 আসে আর কি, দুইটা যদি যোগ করো T1 আর T2। হ্যাঁ, এই তো, মানে এটা আহ, তো এই পর্যন্ত কারো প্রবলেম আছে? না স্যার। ওকে, তো এই পর্যন্ত, মানে আমাদের আর দেখানোর কিছু নাই। যত রকম ভ্যারিয়েশন ম্যাথের পসিবল, আমি বলবো যে ওল্ড প্র্যাকটিস শিটের সব ম্যাথ গুলো তো আমাদের এই আমার ওই বইটাতে আছেই। সো তুমি যদি প্র্যাকটিসের কথা বলি, যে আমার বইয়ের ম্যাথ গুলা যদি করো তাহলে পুরাতন গুলাও হয়ে যাবে, প্লাস এক্সট্রা যেখানে অনেক কিছু আছে। হ্যাঁ, সো এনাফ কুইজের জন্য। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্টের কিছু কিছু ম্যাথের কনসেপ্ট এই ম্যাথ গুলোতেও আছে, সো কোনোটাতে আটকাই গেলে এই ম্যাথ গুলো করা থাকলে আর কি আটকাবা না, বা এখানে এসে একটু দেখবা যে কোথাও এরকম কনসেপ্ট পাওয়া যায় কিনা, যদি অলরেডি ক্লিয়ার না হয়ে থাকে। অ্যাসাইনমেন্ট 10টায় ডেডলাইন, টাইমলি সাবমিট করবা। আমাদের সোমবার সকালে 9টা 35-এ কুইজ। সো কুইজে আমি বলবো যে অ্যাসাইনমেন্টের চেয়ে অ্যাটলিস্ট ইজি কোশ্চেন হবে, অ্যাসাইনমেন্টে যেহেতু অনেক টাইম পাওয়া যায়, সো এটা একটু মানে রিলেটিভলি একটু চ্যালেঞ্জিং রাখা হয়। হ্যাঁ,
সো এইগুলো নিয়ে মোটামুটি এই ম্যাথ গুলো করলে আর কনসেপ্ট মানে ডিটেলস থিওরি খুব বেশি লাগবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার প্লেলিস্ট থেকে হোক বা বই থেকে হোক পড়ে নিলেই এনাফ। মানে অত ওই যে ডিরাইভেশন টাইপের ব্যাপার স্যাপার গুলো এগুলো ওরকম লাগবে না। আর ফর্মুলা বক্স ওয়াইজ আমি দেখো যে আমার ওই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে ফর্মুলা বক্স দেওয়া আছে ওগুলো একটু ধরে ধরে ফর্মুলা গুলো কি কি কনটেক্সটে কিভাবে ইউজ হয় এইটা একটু রিভিশন দিয়ে নিবা, তাহলে আমি বলবো যে কুইজের প্রিপারেশন হয়ে যাবে যদি ক্লাস ফলো করে থাকো। তো কারো এই দুই টপিকে আমাদের এডিসি ডিএসি কোথাও কোনো প্রবলেম যদি থাকে শেয়ার করতে পারো, নাহলে আমরা ক্লাস আজকে এই পর্যন্তই রাখবো। আম, আচ্ছা, আর লাস্ট যে ব্যাপারটা, যে কারো কি অ্যাটেন্ডেন্স বাদ গেছে, শীটে ঢুকে দেখছো যে এখানে রেসপন্স করা হয় নাই বা কোনো কারণে ছুটে গেছে, তাহলে বলো, আমি দিয়ে দিব এখন। আহ স্যার আমি আমি পরে আসছি তো তো আমারটা দেওয়া হয়নি। কি নাম? স্যার জিহাদুল ইসলাম। স্যার আমারও অ্যাটেন্ডেন্স বাকি ছিল।